সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির আজকের পর্বে। সাথে আছে আমি সুজন এবং আমার সাথে আছে চাই জনগণের অর্থ, জনগণের সম্পদ যেখানে গচ্ছিত থাকে সেখানে থাকে অনেক দায়বদ্ধতা, অনেক দায়িত্ববোধের সাথে জনগণের এই সম্পদ এবং জনগণের এই অর্থের দেখভাল করার দায়িত্ব থাকে ব্যাংকগুলোর। সেই ব্যাংকগুলো নিয়ে আসলে আমরা নানান সময় নানান জটিলতার মুখোমুখি হই। অনেক সময় আমরা দেখি যে ব্যাংকের জটিলতার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে জনগণের আমানত, আর সেই আমানতকে কিভাবে আসলে রক্ষা করছে ব্যাংকগুলো, এই বিষয়ে নানান প্রশ্ন আমাদের মনে নানান সময় আসে। আশা করছি আজকের নির্ধারিত বিষয়ে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো। দর্শক, আজ আমাদের আলোচনার নির্ধারিত বিষয় রাজনৈতিক প্রভাব মুক্ত ব্যাংকিং খাত কতটা জরুরি এবং বর্তমান সময়ে ঘুরে দাঁড়ানোর অর্থনীতিতে অগ্রণী ব্যাংক পিএলসির ভূমিকা আসলে কতটুকু। দর্শক, আজ আমাদের সাথে নির্ধারিত বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অগ্রণী ব্যাংক পিএলসির সম্মানিত চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। স্বাগতম। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজ চ্যানেল আইকেও ধন্যবাদ আমাকে আজকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজ আমরা অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা করব, তবে তার আগে দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি অগ্রণী ব্যাংক পিএলসির উপর নির্মিত একটি বিশেষ প্রতিবেদনে। রাজনীতি, দুর্নীতি ও অর্থনীতি এই তিনটি শব্দ যেন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এদেশের কিছু দুর্নীতিবাজ, স্বার্থান্বেষী, অর্থলোভী রাজনীতিবিদদের জটিল এবং অদূরদর্শী রাজনীতির শিকার হয়ে যে সেক্টরটি প্রথমে আক্রান্ত হয় সেটি হচ্ছে ব্যাংকিং খাত। সরকারের পতনের পর আবারও দেশের অর্থনীতিতে ব্যাংকিং খাতের চরম অস্থিরতা বিরাজ করছে। সরকারি ব্যাংকগুলো থেকে শত শত কোটি টাকা নামে বেনামে ঋণ নিয়ে ব্যাংকিং খাতে এক নৈরাজ্য সৃষ্টি করে ব্যাংকগুলোকে দেউলিয়া করার নীল নকশার মাঝেও অগ্রণী ব্যাংকের দক্ষতা, বিচক্ষণতা ও বলিষ্ঠ নেতৃত্বে গ্রাহকের আস্থা ধরে রেখে ব্যাংকিং খাতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অগ্রণী ব্যাংক পিএলসি। তৎকালীন পাকিস্তানের দুটি পাকিস্তানি ব্যাংক হাবিব ব্যাংক ও কমার্স ব্যাংকে একত্রীকরণ করে 1972 সালের রাষ্ট্রপতির আদেশে অগ্রণী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। কোম্পানি আইন 1994 অধীনে 17 মে 2007 সালে ব্যাংকটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। চলমান উদ্বেগের ভিত্তিতে অগ্রণী ব্যাংক পিএলসি 15 নভেম্বর 2007 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় এবং অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের মধ্যে স্বাক্ষরিত একটি বিক্রেতার চুক্তির মাধ্যমে অগ্রণী ব্যাংকের ব্যবসা, সম্পদ, দায়, অধিকার এবং বাধ্যবাধকতা গ্রহণ করে। অগ্রণী ব্যাংক পিএলসি বর্তমানে পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হয়, যার মধ্যে একজন চেয়ারম্যান, 5 জন পরিচালক এবং এমডি ও সিইও রয়েছেন। ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘ 37 বছর যাবৎ এই ব্যাংকে কর্মরত আছেন, তাই এই ব্যাংকের সাথে তার হৃদয়ের ভালোবাসা ও গভীর শ্রদ্ধাবোধ জড়িয়ে রয়েছে। অগ্রণী ব্যাংক 1972 সাল থেকে এর কার্যক্রম শুরু হয়েছে। এর আগে ছিল হাবিব ব্যাংক এবং কমার্স ব্যাংক মিলে, এবং সেখান থেকে কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে সারা বাংলাদেশে 979টা শাখা আছে। এর সমস্ত জেলা উপজেলা থানা লেভেলে আছে। প্রায় 549টা শাখা আমার গ্রামীণ শাখা, এবং সকল ব্যাংকের মধ্যে আমরা দ্বিতীয় অবস্থানে আছি। রেমিটেন্স আহরণে 61টা ব্যাংকের মধ্যে আমরা দ্বিতীয় অবস্থানে আছি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে প্রথম অবস্থান। সেক্ষেত্রে আমাদের রেমিটেন্সটা আমাদের অগ্রণী ব্যাংকের সব থেকে বেশি একটা সংগ্রহ হয়ে থাকে, এবং যেটা আমরা উৎসাহিত করার জন্য সকল প্রকার পদক্ষেপ, বিশেষ করে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এবং সৌদি আরবে এজেন্সি অ্যারেঞ্জমেন্ট এটা আছে। আশা করছি এবছরেও প্রথম স্থান না হলেও দ্বিতীয় অবস্থান আমাদের ধরে থাকতে সকল ব্যাংকের মধ্যে পারবো বলে মনে করছি। অগ্রণী ব্যাংক পিএলসি বাংলাদেশের প্রথম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক যারা এজেন্ট ব্যাংকিং চালু করেছে। তাই ব্যাংকের সংশ্লিষ্ট অনেকেই মনে করেন বর্তমান এমডির দক্ষ পরিচালনার মধ্য দিয়ে অগ্রণী ব্যাংক আরও এগিয়ে যাবে। ব্যাংকের পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান জনাব সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, তিনিও অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। এছাড়াও তার 40 বছরের ব্যাংকিং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে
তিনি প্রথম চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ব্যাংকের ক্লাসিফাইড ঋণের সংখ্যা কমিয়ে আনা, গ্রাহকের আস্থা ও উন্নত সেবা নিশ্চিত করা এবং ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা করা, ব্যাংকের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, ব্যাংকের লোন প্রদান এবং লোন আদায়ের ক্ষেত্রে ব্যাংককে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা, পরিচালনা পর্ষদের বলিষ্ঠ নেতৃত্বে অগ্রণী ব্যাংকের ক্লাসিফাইড ঋণের সংখ্যা 50% থেকে কমিয়ে এনে বর্তমানে 35% নিয়ে এসেছেন। বর্তমানে অগ্রণী ব্যাংক পিএলসির 567টি এজেন্ট বুথ রয়েছে, যারা বাংলাদেশের গ্রামাঞ্চলে এজেন্ট ব্যাংকিং পরিচালনা করছেন। অগ্রণী ব্যাংক পিএলসিতে 28 ফেব্রুয়ারি 2010 সাল থেকে ইসলামিক ব্যাংকিং ইউনিটের অধীনে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হচ্ছে। বর্তমানে অগ্রণী ব্যাংক পিএলসির প্রায় 1 কোটিরও বেশি গ্রাহক রয়েছে। এছাড়া এই ব্যাংকটির বর্তমান সম্পদ প্রায় 1 লাখ কোটি টাকার উপরে রয়েছে। এত রাজনৈতিক প্রভাব ও আগ্রাসনের পরেও এই ব্যাংকটি এখনো নিট প্রফিট করেছে প্রায় 2000 কোটি টাকার উপরে। বিগত সরকারের শাসনামলে অগ্রণী ব্যাংকের দুরবস্থা, দুঃশাসন ও দুর্নীতিতে অগ্রণী ব্যাংকের যে ক্ষতি হয়েছিল এবং ক্লাসিফাইড ঋণের সংখ্যা হতাশাজনকভাবে বেড়ে গিয়েছিল, তার থেকে উত্তরণের জন্য অগ্রণী ব্যাংক পিএলসির অনিয়ম, দুর্নীতি আর দুঃশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য একটি দক্ষ ও অভিজ্ঞ পরিচালনা পর্ষদের হাতে অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনার দায়িত্ব দিয়েছে সরকার। সততা, নিষ্ঠা, একাগ্রতায় গ্রাহকের উন্নত সেবা নিশ্চিত করে দেশের অর্থনীতিকে শক্ত, মজবুত ও সমৃদ্ধশালী করতে অগ্রণী ব্যাংক পিএলসি ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সকলের। দর্শক, দেখে এলাম অগ্রণী ব্যাংক পিএলসির উপর নির্মিত বিশেষ একটি প্রতিবেদন। চলুন কথা বলা যাক আজকের নির্ধারিত বিষয়, রাজনৈতিক প্রভাব মুক্ত ব্যাংকিং খাত গড়া কতটা জরুরি এবং এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য অগ্রণী ব্যাংক পিএলসি কি কি ভূমিকা রাখতে পারে। আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি আলোচনায়, এবং আমাদের আজকের এই আয়োজনে আমরা চাইবো অগ্রণী ব্যাংক নিয়ে অনেক কিছু জানতে এবং সেই সাথে যে সকল প্রশ্ন বা সীমাবদ্ধতা এবং জটিলতা নিয়ে নানান সময়ে আমরা আসলে বিভিন্ন বিভ্রান্তিতে পড়ি, সে বিষয়গুলো আজকে আমরা সমাধান করতে পারবো আমাদের আলোচনার মধ্য দিয়ে। অগ্রণী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে এবং বর্তমান সময়ে অগ্রণী ব্যাংকের অবস্থান কি, কতগুলো শাখা উপশাখা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলতেন। অগ্রণী ব্যাংক অ্যাকচুয়ালি ইমিডিয়েট আফটার দ্য লিবারেশন অফ বাংলাদেশ, এটা 1971-এর পরে 1972-তে বাংলাদেশ ন্যাশনালাইজেশন অর্ডারের আওতায় তখনকার দি দেন হাবিব ব্যাংক লিমিটেড এবং কমার্স ব্যাংক লিমিটেড, এ দুটো মিলে অগ্রণী ব্যাংক নামকরণ করা হয় এবং সেভাবে তখন থেকে এটা সেবা দিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের জনগণের কাছে। এরপরে 2007 সালে এটাকে কিন্তু লিমিটেড লায়াবিলিটি কোম্পানি করা হয়। এটা আগে ছিল সরকারি ব্যাংক, 100% ওন্ড বাই গভর্নমেন্ট, এবং সেখানে কোনো শেয়ার হোল্ডিং 100% গভর্নমেন্টের ছিল। কিন্তু লিমিটেড লায়াবিলিটি কোম্পানি 2007-এ এটা নামকরণ করে, তখন অগ্রণী ব্যাংক লিমিটেড হয়। কিন্তু এখানেও সরকারের 100% ওনারশিপ ছিল, পাবলিক শেয়ার হোল্ডিংয়ের যায়নি। মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটং এক্সচেঞ্জ শেয়ার বেচা কেনা এটা আর হতো না। লাস্ট যেটা হয়েছে 2019 সালে এটা পিএলসিতে কনভার্ট করা হয়েছে। পিএলসি সেটাও পাবলিক লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, পিএলসি। আগে শুধু লিমিটেড বলা হতো, এটার পরে নামকরণ করা হয়েছে পাবলিক লিমিটেড কোম্পানি। তার আরেকটা বিষয় হচ্ছে যে ক্লাসিফাইড ঋণ আসলে কত % দিচ্ছে অগ্রণী ব্যাংক, আর সেটাকে কমিয়ে আনার জন্য আপনাদের পরিচালনা পর্ষদ কি কি ভাবছেন? দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লাস্টেটা তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সব জনতা দেশের সবাই জানতে চাইবে। আমাদের ব্রাঞ্চ সংখ্যা এখন প্রায় 900-র কাছাকাছি, 893। 893, হ্যাঁ, 900-র কাছাকাছি যদি বলেছে, এটার মতন ব্রাঞ্চ আছে। এবং এইটার সঙ্গে আমাদের বাইরের কিছু সাবসিডিয়ারি আছে। বাইরে দুটো সাবসিডিয়ারি আছে, মালয়েশিয়ায় আছে মালয়েশিয়া এক্সচেঞ্জ হাউস, সিঙ্গাপুরেও আছে অগ্রণী
মালয়েশিয়া এক্সচেঞ্জ অগ্রণী এক্সচেঞ্জ হাউস ইন মালয়েশিয়া, এবং সিঙ্গাপুরে আছে অগ্রণী এক্সচেঞ্জ হাউস সিঙ্গাপুর। এই দুটো সিঙ্গাপুরে ওই এক্সচেঞ্জ হাউসে 5টা ব্রাঞ্চ আছে, আর মালয়েশিয়ায় আছে 6টা ব্রাঞ্চ। এছাড়া আমাদের ঢাকাতে দুটো কোম্পানি, একটা মার্চেন্ট ব্যাংকিং আছে আর একটা আছে এসিবি সাবসিডিয়ারি, দুটোই অগ্রণী ব্যাংকের নামে আছে। এবং আরেকটা এসিবি যেটা, এটা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অল ওভার বাংলাদেশ, তাদেরও কিন্তু আমরা ফান্ডিং করি এবং তাদের রিকভারি করার চেষ্টা করি। এইটা হলো প্রেজেন্ট সেট আপ অফ দ্য ব্যাংক। ক্লাসিফাইড ঋণের কি অবস্থা এবং সেটাকে কমানোর জন্য আপনাদের পরিচালনা পর্ষদের কোনো উদ্যোগ আছে কিনা? এখনকার কথা বলি, ক্লাসিফাইড ঋণ কিন্তু অনেক, কিন্তু এটা একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। 2004 সালে আমাকে কিন্তু দায়িত্বপ্রাপ্ত হয়েছিলাম ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টার বিজিএম ওর আওতায়, বাংলাদেশ ব্যাংক মডার্নাইজেশন প্রোগ্রামের আওতায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন কিন্তু সবগুলো নেগেটিভ ছিল। তখন নেগেটিভ ক্যাপিটাল ছিল, লোন পোর্টফোলিও স্পেশালি দ্য নন পারফর্মিং লোন প্রায় 40% ছিল, নেগেটিভ লিকুইডিটি ছিল, আমরা নেট বড়োয়ার ছিলাম, প্রফিট হতো না, প্রফিট খুবই মেগার প্রফিট ছিল বোধহয় 70 লাখের মতন আমি যখন নিয়েছিলাম। সেই পরিস্থিতি থেকে 2010-এর দিকে মার্চে যখন আমি ছেড়ে যাই, 2009-এর ব্যালেন্স শিট দেখলে সবগুলো কিন্তু পজিটিভ হয়েছিল। ক্যাপিটাল রিচ টু 11%, 10%-এর জায়গায় 11% ছিল। নন পারফর্মিং লোন 38% বা 40% থেকে কেম ডাউন টু 11% or 12%-এর কাছাকাছি। অ্যান্ড উই আর অলসো নেট লেন্ডার ইন দ্য ইন্টারব্যাংক মার্কেট। ডিপোজিট মোবিলাইজ করতে পেরেছিলাম, কাস্টমারের আস্থা তখন রাখতে পেরেছিলাম। এখন যখন আমাকে এই দায়িত্ব নিতে হলো সেপ্টেম্বর গত বছর 2023-এ, 8 সেপ্টেম্বর 2023, আমার কিন্তু তখন আবার দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। পরিস্থিতি খুবই খারাপের অবস্থায় চলে গেছে। গত 15 বছরে যে অস্থিরতা বিরাজমান ছিল ব্যাংকিং খাতে, সেটা কিন্তু অগ্রণী ব্যাংকেও টাচ করেছে। শ্রেণীকৃত ঋণ আগেইন ইট রিচ ওভার 40%। এইখানটাতেই কিন্তু আমাদের একটা বড় সংকট, যে আসলে সবগুলো ব্যাংকই চরম সংকটের মুহূর্ত পার করছে। এটা থেকে উত্তরণের জন্য এই মুহূর্তে অগ্রণী ব্যাংক কি ভাবছে? শুধু অগ্রণী ব্যাংক বললে ঠিক হবে না, আমি কিন্তু পুরো ব্যাংকিং সেক্টরের ব্যাপারে বলবো। ফার্স্ট অফ অল আমার কয়েকটা আমি সাজেশন স্বরূপ গভর্নমেন্টের কাছে, এই সরকার পরবর্তী সরকার যারাই আসবে, প্রত্যেকের কাছে রাখতে চাই, এখানে কিন্তু ডুয়েল কন্ট্রোল আছে আমাদের এখানে। একটা হলো বাংলাদেশ ব্যাংক, প্রাইভেট ব্যাংকগুলি কন্ট্রোল করছে। এফআইডি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিপার্টমেন্ট বলে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের একটা ডিপার্টমেন্ট আছে, তারা আবার স্টেট ওন ব্যাংকগুলোকে মনিটরিং করে, সুপারভাইজ করে। এই ডুয়েল কন্ট্রোল কিন্তু দুনিয়ার কোথাও নাই। এটার জন্য আমি মনে করি, আমার পার্সোনাল ওপিনিয়ন, সরকারের কাছে অনেকবার অনেক জায়গায় এই টক শোতে আমি কথা রেখেছি, যেখানে আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার ছিলেন, যেখানে আমাদের গভর্নর ছিলেন, প্রত্যেকে জানে যে এইটা থাকা উচিত। তাই এফআইডিটা আমার মনে হয় বন্ধ করে বাংলাদেশ ব্যাংকে পুরোপুরি দায়িত্ব দেওয়া হচ্ছে সুপারভিশন মনিটরিংয়ের জন্য। তারপরও আরও একটা কথা আছে, বাংলাদেশ ব্যাংক কিন্তু এখন লোন অ্যাপ্রুভালও করছে, লোন স্যাংশন দিচ্ছে। এইটাও আমি মনে করি, আমি বাইরেও কাজ করেছি, আই ওয়াজ রেগুলেটর ইন বাংলাদেশ, আই ওয়াজ রেগুলেটর ইন পাকিস্তান, রেগুলেটর ইন ইউএই, রেগুলেটর হিসেবে সেন্ট্রাল ব্যাংকে কাজ করেছি। কোনো জায়গায় আমি দেখি নাই যে এই ধরনের কাজ হয়ে থাকে, কিন্তু আনফর্চুনেটলি এগুলি এখানে হচ্ছে। ইভেন যদি আমরা সত্যিকারের উন্নতি চাই, ব্যাংকিং খাতটাকে উন্নতির দিকে, এই যে অ্যাপ্রুভাল অফ লোনস বাই দ্য ডিরেক্টরস, এটাও হওয়া উচিত না। ডিরেক্টর বা পর্ষদের নিয়ম হবে তাদের খালি নীতি দেওয়াটা, পলিসিটা ডিক্লেয়ার করাটা, কোন সেক্টরে আমি ফান্ডিং করব, কত টেনিয়রের জন্য ফান্ডিং করব, মানে কত বছরের জন্য ফান্ডিং করব, কি ইন্টারেস্ট রেটের মাঝে ফান্ডিং করব, এলিজিবিলিটি কারা কারা থাকবে, হোয়াট উইল বি দ্য সিকিউরিটি, এই ধরনের ভেরিয়াস কনসিডারেশন থাকবে। এগুলি ঠিক করবে, পলিসি দিবে বোর্ড।
বিগত সরকার পতনের পর 5 আগস্টের পর যখন সরকার পরিবর্তন হয়েছে তখন জনগণের মাঝে এই প্রশ্নটা এসেছে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং সংবাদ আমরা দেখতে পাচ্ছি। এই হাজার হাজার কোটি টাকা, এখানে তো জনগণেরও টাকা আছে, সেই টাকাগুলো কিভাবে বিদেশে পাচার হলো, এটার প্রক্রিয়া আসলে কি ছিল? মোস্ট অফ ইট ইললিগ্যাল ওয়েতে, হুন্ডি মারফত বা হাওয়ালা মারফত। আর কিছু হতে পারে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, এইভাবে হতে পারে, কিন্তু এগুলি কিন্তু সব দেখতে হবে, প্রুফ করতে হবে, ইনভেস্টিগেশনের দরকার আছে। এগুলিতে বড় বড় গ্রুপ, পেপারে যেগুলি পড়েছি আমি কোট করতে পারি সেগুলির নাম: সামিট গ্রুপ, এসআরএম গ্রুপ, তারপরে বেক্সিমকো গ্রুপ, তারপরে আমাদের ইউসিবিএল এর চেয়ারম্যান ছিল তার, সে নিজে। এই ধরনের টাকাগুলি চলে গেছে ডিফারেন্ট জায়গায়, দুনিয়ার ডিফারেন্ট জায়গায়, ইউএসএ, কানাডা, ইউকে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মিডল ইস্ট। এগুলি কিন্তু আমি খুবই এটাকে বলবো ক্রিমিনাল অফেন্স। এই টাকাটা চুরি টাকা দিয়ে হতে পারে, মানুষ ট্যাক্স ফাঁকি দিতে পারে। টাকাটা যদি দেশে ইনভেস্ট করা হতো তাহলে কিন্তু আমি এটাকে লঘুদণ্ড হিসাবে চিন্তা করতাম, কারণ এই টাকাটা তখন ইনভেস্ট হতো দেশে, দেশের ইকোনমি উন্নতি হতো, এমপ্লয়মেন্ট জেনারেশনে হাজার হাজার কোটি টাকা, লাখো লাখো কোটি টাকা নিয়ে চলে গেছে এমপ্লয়মেন্ট জেনারেশন পজিটিভলি। কিন্তু টাকাটা বাইরে গেছে ফর দেয়ার ওন, টু মিট দেয়ার ওন ইন্টারেস্ট। এইটা বড় দুঃখজনক এবং এটা গুরুদণ্ড প্রাপ্ত। আমরা এবার আরেকটি প্রশ্নে যেতে চাই, সেটি হচ্ছে যে অগ্রণী ব্যাংকে এই মুহূর্তে ঋণ খেলাপির সংখ্যা কত এবং ঋণ খেলাপিদের ক্ষেত্রে সেই ঋণের টাকাটা আদায় করার জন্য অগ্রণী ব্যাংকের কি উদ্যোগ রয়েছে সামনে? আমি বললাম যেটা 11% ছিল 2010-এ, সেটা কিন্তু এগেন ইট রিচ নিয়ারলি 40%। এইটা হলো ডিসেম্বর 2024-এর অ্যানুয়াল রিপোর্টে 38 বা 40 এরকম অ্যাপ্রক্সিমেটলি। এইটার থেকে এই মার্চের ভিতরে বা জুনে আমরা এটাকে বিশ্বাস করি ইট উইল কাম ডাউন টু 25%। কেননা আমরা অনেক লোন যারা এখানে আছে তারা কিন্তু ক্যাশ ডাউন দিচ্ছে, তারা এগিয়ে আসছে এগুলিকে, ক্লাসিফাইড লোনগুলিকে রেগুলারাইজ করার জন্য। এবং আমরাও ম্যানেজমেন্টের তরফ থেকে আমরা এটা অগ্রসর হচ্ছি, স্টেপস নিয়েছি। রিকোয়ারমেন্টস আছে বাংলাদেশ ব্যাংকে, সেগুলি মিট করে দিলে পরে আমরা তাদের আনক্লাসিফাইড করছি, ক্লাসিফাইড অ্যাকাউন্টগুলি আনক্লাসিফাইড করছি। আমরা জানি প্রায় গত ফার্স্ট অফ অল 15 বছর তো লুটতরাজ হয়েছে, কিন্তু অগাস্টের পর থেকে বা জুন আগস্টের পর থেকে একটা স্থবিরতা ছিল, লোকরা ক্লাসিফাইড হয়ে গেছে, অ্যাকাউন্টগুলি ক্লাসিফাইড, তো সেগুলি আনক্লাসিফাইড করতে পেরেছি। আমরা বড় অ্যামাউন্টের টাকাও কিন্তু উদ্ধার করতে পেরেছি বড় বড় কাস্টমারের কাছ থেকে। অনেকে আমাদের ব্যাংকে মনে করতো যে পাওয়া যাবে না। অবশ্যই আগামীতে আরো ভালোভাবে কাজের সুযোগও তৈরি হবে এবং এসবের সমাধানও হবে। এবারে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মহিলা গ্রাহকদেরকে আরো বেশি ব্যাংকের আওতায় আনার জন্য আপনাদের কি কি উদ্যোগ রয়েছে? লেন্ডিংয়ের জন্য এবার যে আমি একটা বললাম যে আমাদের একটা সাবসিডিয়ারি আছে এসএমই সেক্টরে ফান্ডিং করার জন্য। এখানে আমাদের প্রায়োরিটি হলো উইমেন, মেয়েদের এটা সাহায্য করার জন্য, মেয়েদের ঋণ প্রদান করার জন্য। এখানে আমাদের বোধহয় 25 লাখ টাকা পর্যন্ত উইদাউট সিকিউরিটি পর্যন্ত আমরা দিচ্ছি তাদের কাছে, এই মেশিন কেনার জন্য, জিনিসপত্র কটেজ ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য, ওটা উইদাউট এনি সিকিউরিটি দেওয়া হয় এবং যেটা পারফরমেন্সও খুব ভালো। এছাড়া কৃষি ঋণ, ভোক্তা ঋণ এগুলি তো আছে, সেগুলিও কিন্তু আমরা দিই এবং সেই দিকে কিন্তু এরা খুশি, তারা পাচ্ছে, এটা ইউটিলাইজেশন হচ্ছে, তাদেরও আমার যে অর্থনৈতিক সংকট সেটা থেকে তারা বেরিয়ে আসতে পারছে। তো এই জন্য আমি বলছি যে উইমেনদের আমাদের অনেক সাপোর্ট দেওয়া হয় এবং দে আর হ্যাপি। আমি যতটুকু জানি উইমেন্স অ্যাসোসিয়েশনও দে আর হ্যাপি, দে কেম টু আস, আমাদের সাথে কথা বলেছে, দেখা করেছে, তারা
খুশি আছে এটার ব্যাপারে। অনেক ধন্যবাদ নারীদের বিষয়টিকে এত গুরুত্বের সাথে দেখবার জন্য এবং নারী গ্রাহক বাড়ানোর জন্য এই পদক্ষেপগুলো নেবার জন্য। আমাদের রেমিটেন্স যোদ্ধাদের কাছে একটু যেতে চাই। আমাদের অর্থনীতির অনেক বড় অংশ আসলে আমাদের বিদেশের প্রবাসী ভাইদের কাছ থেকে আসে রেমিটেন্স হিসেবে। সে টাকাটা অনেক সময় তারা নানান জটিলতাকে এড়ানোর জন্য তারা হুন্ডির মাধ্যমে পাঠাচ্ছে বা অবৈধ পথে পাঠাচ্ছে। এই সমস্যাটা সমাধানের জন্য বা হুন্ডি ব্যবস্থাকে নির্মূল করার জন্য আমরা কি করতে পারি এবং সেই সাথে আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে অগ্রণী ব্যাংক কতটা গুরুত্বের সাথে দেখে থাকে এই বিষয়টি একটু জানার আছে। রেমিটেন্স এই একটা সাইডে আমি বলবো উই আর লিডিং, ওয়ান অফ দ্য লিডিং ব্যাংক। আমরা যে টোটাল 62 ব্যাংকসের মধ্যে আমরা কিন্তু সেকেন্ড পজিশন প্রাইভেট এবং গভর্নমেন্ট ব্যাংকের মধ্যে। প্রথম পজিশনে আছে ইসলামী ব্যাংক, তারপরেই আমরা আছি। স্টেট ওন ব্যাংকের মধ্যে উই আর অন দ্য টপ। 8টা স্টেট ওন ব্যাংক আছে, তাদের মধ্যে আমরা টপ। অনেক সময় সোনালী ব্যাংক আগায় আসে, কিন্তু আমরা ধরে রাখতে পেরেছি এটা এবং ধরে রাখবো আশা করি। আমাদের এটার জন্য আমরা এনকারেজ করি কি আমাদের ইমিডিয়েট পেমেন্ট সিস্টেমটা, যেখান থেকে যে রেমিটেন্স করে আমাদের রিয়েল টাইম সেটেলমেন্টের চেষ্টা করি। উইদিন হাফ অ্যান আওয়ার সে টাকাটা তার কাছে পৌঁছে, গ্রামে গঞ্জে যেখানেই যায়। এটা কিন্তু ডিলে করা হয় না। এইটার জন্য আমাদের প্রত্যেকে, আমাদের মালয়েশিয়ায় অফিস আছে, আমি বলেছি 6টা ব্রাঞ্চ আছে, সিঙ্গাপুরে আমাদের 5টা ব্রাঞ্চ আছে, প্লাস আমাদের অন্যান্য যারা অফশোর ব্যাংকিংয়ের মারফতে বা আমাদের যে করেসপন্ডেন্ট ব্যাংক আছে, রেমিটেন্স হাউসেস আছে, সেখানে প্রায় 88 রেমিটেন্স হাউসের সঙ্গে আমাদের ট্রানজ্যাকশন আছে, যারা ইউরোপ, আমেরিকা, কানাডা, মিডল ইস্ট প্রত্যেক জায়গা থেকে তারা সাহায্য করে। যেহেতু আমাদের সার্ভিস খুবই ভালো, রেটটাও আমরা ভালো দিতে পারছি এবং কমিশন আমাদের ওয়ান অফ দ্য লোয়েস্ট, সেই জন্য আমাদের রেমিটেন্স এই টপ র্যাঙ্কে স্টেট ওনের মধ্যে আমরা যে টপ পজিশন ধরে রাখতে পেরেছি, এটাই হলো কারণ। এটা ধরে রাখবো আমাদের বিশ্বাস, আমাদের ম্যানেজমেন্ট টিম এটার দিকে সজাগ দৃষ্টি রেখেছে। সরকার কিন্তু এটা রেমিটেন্সের জন্য প্রায় 2.5% ইনসেন্টিভ দেয়, যারা অফিসিয়াল চ্যানেলে টাকা পাঠাচ্ছে ইনসেন্টিভ পাচ্ছে তারা। এই সঙ্গে কিন্তু রেমিটার যারা, তারা চায় এয়ারপোর্ট ফ্যাসিলিটিস, তারা চায় একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটিস, তাদের এখানে কিভাবে হাউজিং হয়, তা বাচ্চাদের স্কুলিং হয়, এগুলির জন্য তারা সাহায্য চায়। আমি যেহেতু সিঙ্গাপুর এবং মালয়েশিয়া আমাদের অফিসে যেতে হয় বছরে 2বার, সেই জন্য ওদের কাছ থেকে খবর নিয়েছি আমরা স্পষ্টভাবে। তারা এইসব ফ্যাসিলিটিসগুলি সরকারের কাছ থেকে চায় এবং সরকার কিন্তু এদিকে সজাগ দৃষ্টি রেখেছে। আমার মনে হয় অদূর ভবিষ্যতে এগুলি থেকে অনেক উন্নতি হবে। আমাদের ব্যাংকিং খাতের যে মন্দা অবস্থা যাচ্ছে বা দুর্নীতিগ্রস্ত অবস্থায় পড়ে গেছে অনেক ব্যাংক, সেখান থেকে উত্তরণের আসলে পথ কি এবং সেই সাথে ব্যাংকের যারা ঋণ খেলাপি আছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আইনের কোনো সংশোধন প্রয়োজন আছে কিনা, এই বিষয়টি নিয়ে আপনি কী ভাববেন? ইটস অলসো ওয়ান অফ দ্য টপ কোয়েশ্চেন। সবার জানতে চাই কীভাবে এটাকে কমানো যায়। এটার ব্যাপারে অনেক কিছু কনসিডারেশন থাকতে হবে। খালি এখানে যে বললাম ব্যাংকের বোর্ড বা ব্যাংকের ম্যানেজমেন্ট বা কাস্টমার, এইটা না, রেগুলেটরি অথরিটিকে অনেক জায়গায় ইজি হতে হবে। তারপর আমি চাইব পলিটিক্যাল কোনো রকম ইন্টারফারেন্স যাতে না থাকে, কোনো রকম যাতে তারা প্রেশার ক্রিয়েট না করে, সেদিকে একটা দৃষ্টি দিতে হবে যেই গভর্নমেন্টই আসবে তাদের। আমি বিশ্বাস করি এটা কমতে বাধ্য। আমরা যেভাবে এখন করেছি, এই যে আমার যারা ডিফল্ট কাস্টমার, আমি যখন তাদের বললাম যে তোমাদের মিনিমাম ডাউন পেমেন্ট দাও, মিনিমাম কমপ্লায়েন্স হলেই আমি বাংলাদেশ ব্যাংকে বোর্ড থেকে রিকমেন্ড করে বাংলাদেশ ব্যাংকে পাঠাবো, উইল গেট দ্য এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট, অ্যান্ড উই ক্যান রিনিউ ইয়ার কার্ড, মানে লিমিট যেটা থাকবে তাদের সেটা রিনিউয়াল দেওয়া যায়, নবায়ন করতে পারবো, ফ্যাসিলিটিস দেওয়া যাবে। এইটাতে কিন্তু তারা অনেকে খুব খুশি হয়েছে। কিন্তু মাঝে মাঝে আমি দেখি যে রেস্ট্রিকশন চলে আসতেছে, যে না এটা করতে হবে।
রিজিডভাবে থাকলে কিন্তু এই হাজার হাজার কোটি টাকা যারা লায়াবিলিটি, সেগুলি কিন্তু কোনোভাবে আমরা সলভ করতে পারবো না। তাদের ব্যবসা করতে দিতে হবে। আমরা দেখেছি বড় বড় কাস্টমার, সাপোজ আমি নাম করে বলি দুই একটা, যেহেতু পেপারেও দেখেছি, বসুন্ধরা, ওরিয়ন, মেঘনার দেখতেছি, এটা কিন্তু বড় বড় কাস্টমার। তাদের দরকার একটু সাপোর্ট, নট বিগ সাপোর্ট। তারা কিন্তু অলরেডি ওয়ান দ্য টপ কাস্টমার অফ বাংলাদেশ হয়ে গেছে, মানে 5,000 কোটি টাকা পর্যন্ত তাদের দায় দেনা আছে। কিন্তু তারা এইখানেই আছে, তারা কিন্তু বাইরে যায় নাই। বাইরে যারা চলে গেছে এস আলম, বাইরে চলে গেছে বেক্সিমকো, বাইরে চলে গেছে সামিন, এরা চলে গেছে বাইরে, কিন্তু এরা তো আছে। এদের যদি একটু সাপোর্ট দেওয়া যায়, এদের যদি একটু মানে ইজি করে দেওয়া যায়, তাহলে তো ব্যবসা করে আমি এই পেমেন্টগুলি পেতে পারি। এইটা আমি দৃঢ় বিশ্বাস। আমি দেখেছি তারা এগিয়ে এসেছে। এই 6-7 মাসে ক্যাশ রিকভারি করেছে অগ্রণী প্রায় 250 কোটি টাকা। ইট ইজ নট ইজি, ইট ওয়াজ ওয়ান অফ দ্য, সবাই আশ্চর্য হয়ে গেছে কীভাবে এত টাকা আমরা পেলাম। বড় বড় কাস্টমাররা এগিয়ে এসেছে এবং পেমেন্ট করতেছে তারা। সুতরাং এটা ছোটরা তো আছেই, ছোটরা তো দিচ্ছি, ছোটদের উপরে চাপ বেশি পড়ে, তাদের হয়তো জেলে টেলে চলে, কিন্তু বড়রা তো আর যাচ্ছে না, তারা সামহাও ইনফ্লুয়েন্স কাটায় থেকে যায়। কিন্তু তারা যদি এগিয়ে আসে, পেমেন্ট করা শুরু করে, স্বেচ্ছাকৃত ঋণী হিসেবে ঋণ খেলাফে না বসে থাকে, তাহলে তো কোনো অসুবিধা নেই। আমরা বিশ্বাস করি যে হৃদ্যতার দেশ বাংলাদেশ, এবং এই হৃদ্যতার বন্ধনে আসলে আমরা যদি একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারি, হতে পারে সেটা বড় প্রতিষ্ঠান বা ছোট প্রতিষ্ঠান বা যে কোনো বড় স্থানের ব্যক্তি বা ছোট জায়গায় কর্মরত কোনো ব্যক্তি, সবখানেই বোধহয় আমাদের সহায়তা বা সহযোগিতাপূর্ণ মনোভাব এই সমস্যাগুলো সমাধান করতে পারে। সৈয়দ বখতিয়ার, আপনাকে অনেক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবার জন্য। ধন্যবাদ ভাই তোমাকেও এবং চ্যানেল আইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম অগ্রণী ব্যাংক পিএলসির ভূমিকা বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে এই মন্দা অবস্থা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে, এবং সেই সাথে রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যাংকিং খাত কতটা জরুরি, এই বিষয়ে অনেক কথা হয়েছে। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত থাকুন চ্যানেল আয়ের সাথে, থাকুন আমাদের নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির এই আয়োজনের সাথে। বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে।